আজকে আমরা প্রজেক্টাইল মোশনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো আগের দিন তোমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করে দিয়েছি। তো আজকে শুরু করা হোক আগের দিন থেকেই। তো আগের দিন আমরা দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা যেটাকে উল্লম্ব সীমা বলে। তার সূত্র কি ছিল? কোন একটা প্রজেক্টাইলকে যদি আমরা অনুভূমিকের সাথে থিটা কোণে ছুরি প্রক্ষেপ করি, তার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা h পেয়েছিলাম আমরা u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, এটা পেয়েছিলাম। আর প্রক্ষেপ সীমা বা অনুভূমিক সীমা পেয়েছিলাম r equals to u square sin 2 theta by g। এই দুটো সূত্র তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছি কিভাবে আসছে। তো এবার যেটা আমাদের দেখতে হবে, একটা প্রশ্ন হয় কোন একটা প্রাসকে বা বস্তুকে থিটা কোণে ছুঁড়লেও তার প্রক্ষেপ সীমা যত হবে 90 মাইনাস থিটা কোণে, মানে তার পূরক কোণে ছুঁড়লেও প্রক্ষেপ সীমা একই হবে। তাহলে কোন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রাসকে থিটা ও 90 মাইনাস থিটা কোণে প্রক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে আর মানে প্রক্ষেপ সীমা সমান হয়। এটা আমাদের প্রমাণ করতে পারলে 2 নম্বরের প্রশ্ন। তো জিনিসটা খুব ইজি। তো আর এর যে সূত্র পেয়েছি এটা, তো যখন থিটা কোণে ছুঁচ্ছি তখন ধরলাম আর এর মানটা r1, তাহলে সেটা কত হবে u স্কয়ার sin 2 থিটা বাই g। আবার 90 মাইনাস থিটা মানে তার পূরক কোণে যদি ছুরি, সেই ক্ষেত্রে যখন আমরা 90 মাইনাস থিটা কোণে প্রক্ষেপ করছি, সেই ক্ষেত্রে ধরলাম প্রক্ষেপ সীমা r2, যেটাকে অনুভূমিক সীমা বা আমাদের প্রক্ষেপ সীমা বলা হয়, রেঞ্জ অফ প্রজেক্টাইল। তাহলে এই ক্ষেত্রে আমি u স্কয়ার sin 2 into 90 minus theta by g। ওকে, থিটা কোণে ছুঁড়লে প্রক্ষেপ সীমা u স্কয়ার sin 2 theta by g, 90 মাইনাস থিটা কোণে প্রক্ষেপ করলে যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন 90 মাইনাস থিটা, তার ক্ষেত্রে প্রক্ষেপ সীমার রেঞ্জ r2 equals to u square sin 2 into 90 minus theta into g। খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবে। তাহলে এটাকে আমি লিখতে পারি u স্কয়ার sin 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বাই g লিখতেই পারি। এবার আমরা কি জানি ত্রিকোণমিতির সূত্র অনুসারে sin 180 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে sin 2 থিটা। তাহলে এটা চলে এলো আলটিমেটলি u স্কয়ার sin 2 থিটা বাই g। তাহলে এটাই তো r1, যেটা r1 পেয়েছি সেটাই r2 সমান। তাহলে r1 সমান r2। তাহলে 90 ডিগ্রি কোণে, সরি থিটা কোণে এবং তার পূরক কোণে, মানে 30 ডিগ্রি কোণে ধরো একটা প্রজেক্টাইলকে ছবি আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো সাপোজ প্রথম ক্ষেত্রে বললাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি 30, এই জিনিসটা কেমন যাবে এখানে গিয়ে বলবো। তাহলে এটা আর পূরক কোণ, তাহলে 30 ডিগ্রি পূরক কোণটা কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণে ছুঁড়লে জিনিসটা এইভাবে গিয়ে কিন্তু একই জায়গায় মিলতে হবে। এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। মানে দুটোর ক্ষেত্রে উচ্চতা আলাদা হবে, সময় আলাদা লাগবে, কিন্তু দুটো একই বিন্দুতে মিলিত হবে
প্রাথমিক বিন্দু যেখান থেকে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটো সেম হবে, দুটোর আর একই হবে, কিন্তু কি কি আলাদা হবে? এইচ গুলো দেখতে পাচ্ছি আলাদা, যেমন 60, 90, 20, 70, মানে একটা থিটা হলে অন্যটা 90 মাইনাস থিটা, যেটাকে পূরক কোণ বলা হয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তার ক্ষেত্রে তাহলে সবটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে তারা একই জায়গায় গিয়ে ভূমিতে স্পর্শ করবে, অর্থাৎ অনুভূমিক সীমা বা হরাইজন্টাল রেঞ্জ দুটোর ক্ষেত্রে সেম হবে। তো এবার চলে আসি পরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অনুভূমিক সীমা এটা সর্বোচ্চ কখন হয়, কত কোণে ছুঁড়লে, এটা খুব ইম্পর্টেন্ট, কত কোণে আমরা প্রক্ষেপ করলে, জিনিসটাকে ছোড়া হলে, প্রজেক্টাইল করলে এটার ম্যাক্সিমাম রেঞ্জ কভার করবে, মানে সবচেয়ে দূরে গিয়ে ভূমিতে স্পর্শ করবে। মানে অনেক দূরে তুমি একটা বস্তু ছুঁড়তে চাইছো, তাহলে সেটাকে যেমন জ্যাভলিন থ্রো এর ক্ষেত্রে বা কিক করার ক্ষেত্রে সেটা সবচেয়ে দূরে যেতে পারে কখন, তো সেটা আমাদের একটু দেখে নিতে হবে। এটা আমরা হয়ে গেল। তো এরপরে চলে আসি আমাদের পরের যে আলোচনা, যেটা বললাম আর এর মান প্রক্ষেপ কোণ কত হলে রেঞ্জ সবচেয়ে বেশি। প্রক্ষেপ কোণ কত হলে আর সর্বোচ্চ হবে। তো আর এর যে রিলেশনটা আমরা পেয়েছি u স্কয়ার sin 2 থিটা বাই জি, তাহলে দেখো আরটা নির্ভর করছে কিসের উপর? sin 2 থিটার উপর, কারণ এখানে ইউটা প্রাথমিক দৈর্ঘ্য এটা নির্দিষ্ট বেগে ছুটবে, জি এর মান কনস্ট্যান্ট, কত কোণে ছুটবো তার উপর নির্ভর করবে কত দূরে গিয়ে পড়বে। তাহলে আর এটা, তো এটা সর্বোচ্চ হবে, আর সর্বোচ্চ হবে যখন sin এর সর্বোচ্চ মান কত হয় 1, তাহলে sin 2 থিটা সর্বোচ্চ হচ্ছে 1, sin থিটা cos থিটা সর্বোচ্চ মান 1 হয়। তার মানে বুঝে গেল আমাদের 2 থিটা হচ্ছে 90 ডিগ্রি আর থিটা হচ্ছে 45 ডিগ্রি বা পাই বাই 4। তাহলে 45 ডিগ্রি কোণে কোন একটা প্রাসকে ছোড়া হলে সেটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে, এবং তার ক্ষেত্রে আর ম্যাক্সিমাম কত আসছে আমাদের u স্কয়ার বাই জি। তাহলে একটা বস্তুকে u বেগে থিটা কোণে ছড়া হলে সেটা সবচেয়ে কত দূরে গিয়ে পড়তে পারে, u স্কয়ার বাই জি দূরত্বে পড়তে পারে, সেক্ষেত্রে থিটাটা কত হতে হবে? 45 ডিগ্রি হতে হবে। বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছ। থিটা যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতাটা কত? এক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা h u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। তাহলে এই থিটার মানটা কত বলে দিয়েছি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে এটা চলে আসছে দেখো u স্কয়ার বাই 4g, মানে r max বাই 4। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে r max যেটা হবে তার 1/4 হবে সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট, সেটা r max এর 1/4 হবে যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, বা এখান থেকে আমরা লিখতে পারি অতএব r maximum equals to 4 into h। r maximum টা হচ্ছে হাইয়েস্ট যে উচ্চতা তার 4 গুণ হচ্ছে r maximum যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রি হয়। তো বোঝা গেল বিষয়টা, ছোট্ট একটা আলোচনা করলাম আপাতত। এরপর আমরা পরের টপিকে যাব। নেক্সট আমরা যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন বা অনুভূমিক প্রাসের গতি। তো আগের দিন আমি তোমাদের বলছিলাম কোন একটা প্রাসকে যদি ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতা থেকে, ধরো কোনো একটা বাড়ির ছাদ থেকে একটা পাথরকে সোজা ছড়া করি, সোজা গেলে এরকম গিয়ে তো নিশ্চয়ই সোজা কখনো চলে যাবে না, কারণ অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। তাহলে যদি কোনো একটা উঁচু স্থান থেকে, এই উচ্চতার কোনো স্থান থেকে একটা অবজেক্টকে আমরা ছুড়ে দিই ইউ বেগে, তাহলে নিশ্চয়ই তার মোশনটা কেমন হবে? সেরকম একটা জায়গায় দিয়ে ভূমি স্পর্শ করবে। তো সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি, তাহলে
কতখানি এগিয়ে গেল, বি থেকে সি পর্যন্ত বিসি এগিয়ে গেল। তাহলে এখানে এটা হরিজন্টাল মানে নির্দিষ্ট উচ্চতা থেকে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা একটা বস্তুকে প্রজেক্ট করি সেক্ষেত্রে তার যে গতিটা সেটাকে হচ্ছে হরিজন্টাল প্রজেক্টাইল মোশন। তো এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কি হয় সেটা আমরা দেখে নেব, মানে এক্স ওয়াই এর সম্পর্ক মানে ট্র্যাজেক্টরি বা সঞ্চারপথটা কি রূপ সেটাও আমরা দেখে নেব। আচ্ছা, তো এখানে দেখো কোন মুহূর্তে আমরা জানি প্রাসের গতির ক্ষেত্রে অনুভূমিক বেগটা স্থির। তো মনে করি এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে টি সময় লাগে। তো এই পাশের গতির ক্ষেত্রে তার মানে সে অনুভূমিক দিকে কতটা এগিয়েছে, অনুভূমিক দিকে এগিয়েছে কতখানি, বি থেকে সি। এটা কিসের জন্য এগিয়েছে, প্রাথমিক বেগ ইউ এর জন্য, অনুভূমিক বেগের জন্য। ইউটা অনুভূমিক বেগ, এদিকে আমরা ইউ বেগে ছুড়েছি, তাহলে অনুভূমিক বেগটা এটা কনস্ট্যান্ট। পাশের গতির ক্ষেত্রে অনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, ধর এরকম জায়গায় যদি আসি, এই পয়েন্টে টি টাইম পর বা কোনো মুহূর্তে মানে পৌঁছেছে, তার ক্ষেত্রে এদিকে একটা বেগ থাকবে, এদিকে একটা বেগ মানে ইউ থাকবে, এদিকে একটা বেগ যদি এটাকে ভি ওয়াই বলি তাহলে সেটা লব্ধি বেগ আমরা পেয়ে যাব কোনো মুহূর্তে, সেটাও আমরা দেখব। তো টি সময় লাগে এটাকে ক্যাপিটাল টি করে, তাহলে এ থেকে সি তে পৌঁছেছে তার সময় লাগলো ক্যাপিটাল টি। তাহলে তার এদিকে সরণ, তাহলে এইদিকে প্রাথমিক বেগ, নিম্ন অভিমুখে প্রাথমিক বেগ কত, 0। এইদিকে আছে কিন্তু এদিকে নেই, তার মানে সুতরাং সে নিচের দিকে নেমেছে এ থেকে বি আর এগিয়ে গেছে বি থেকে সি। তাহলে নিচে নেমেছে কিসের জন্য, নিচে তার ত্বরণ কত, প্লাস জি। তাহলে নিচে নেমেছে ত্বরণের জন্য, এগিয়ে গেছে ইউ এর জন্য। তার মানে সুতরাং আমরা লিখতে পারি এবি সমান h equals to half gt square, আবার bc equals to সাপোজ এটা d, আমরা এই বিন্দুটা p বিন্দুর সাপেক্ষে করব, তার আগে আমরা b আর c ধরি। তাহলে bc সমান আসছে d equals to ut। তাহলে এখান থেকে আমরা রিলেশন পেয়ে গেলাম h equals to half g d square by t এর মানটা সেকেন্ড থেকে বসাচ্ছি d square by t square। তাহলে এটাই হচ্ছে উচ্চতা এবং সে কতটা দূরত্ব অতিক্রম করলো তার সম্পর্ক। তো কোন একটা নির্দিষ্ট বিন্দু, এবার আমরা সঞ্চারপথ এবং সেখানে তার বেগ কি করে বার করব, তাহলে লব্ধি বেগটা তার মানে এই বরাবর, লব্ধি বেগ সেটা হচ্ছে এই বরাবর, সেটা ভি ভেক্টর যদি ধরি সেটা আমরা লিখবো, কিভাবে লেখা যায়, তার মান কত, দিক কত, সবই আমরা ক্যালকুলেট করতে পারবো। তো মনে করছি এ থেকে পি বিন্দুতে, এ থেকে পি বিন্দুকে বা পি বিন্দুতে টি সময় পৌঁছায়। এইখান থেকে এখানে পৌঁছেছে কত সময়, টি সময় পৌঁছেছে। তো পি এর স্থানাঙ্কটাকে আমরা ধরে নিচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্কটা x, y ধরলাম, যেহেতু নিচের দিকে মাইনাস ওয়াই হওয়া উচিত তা আমি ওয়াই ধরলাম, এটা সমস্যা নেই কোনো। তো তাহলে তার উল্লম্ব সরণ ঘটেছে ওয়াই, অনুভূমিক সরণ ঘটেছে এক্স। তাহলে একইভাবে আমরা লিখতে পারি, সুতরাং ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার আর এক্স ইকুয়ালস টু ইউটি। আগের মতনই, আগেরটার মতনই আমরা লিখলাম, এক্সটা অনুভূমিক সরণ, ওয়াইটা উল্লম্ব সরণ। তাহলে এখান থেকে দেখা চলে আসছে ওয়াই ইকুয়ালস টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার চলে এলো 2 ইউ স্কোয়ার বাই জি ইন্টু ওয়াই। এক্স স্কোয়ার চলে এলো কত, আমাদের ক্যালকুলেশনটা তোমরা ভালোভাবে দেখে নাও। তাহলে এক্স স্কোয়ারটা আমাদের চলে এলো 2 ইন্টু ইউ স্কোয়ার বাই জি। তো এটা আমাদের কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay আমরা জানি। তো তার সাথে তুলনা করে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার
প্রপোর্শনাল টু ওয়াই, মানে সঞ্চার পথটা, এর যে সঞ্চার পথ যে পথে আসবে, সুতরাং সঞ্চার পথ আমাদের হলো অধিবৃত্তাকার। তাহলে এই ক্ষেত্রেও প্রাসের গতি সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্তাকার, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো পি বিন্দুতে কণার বেগ যদি বার করতে হয়, তো পি বিন্দুতে কণার যে বেগ সেটা আমরা কি করে বার করব? পি বিন্দুতে কণার বেগ যদি বার করি, দেখো তার অনুভূমিক বেগটা কিন্তু সবসময় এক থাকছে, কিন্তু উল্লম্ব বেগটা পরিবর্তন হচ্ছে। তো মুছে দিলাম অবধি। তাহলে পি বিন্দুতে কণার বেগ নির্ণয় করতে চাইছি। কণা পি বিন্দুতে যখন এসে, তার এদিকে বেগ কত? ইউ, ইউটা কনস্ট্যান্ট, আর এদিকে সে কতটা নেমেছে? টি সময় নেমেছে। তাহলে ভি ইকুয়ালস টু, এখানে কত বেগ যদি বলি ভি ওয়াই, তাহলে ভি ওয়াই কে আমরা লিখতে পারি কত? ভি ওয়াই সমান ইউ কত? ইউ ওয়াই প্লাস জিটি। ইউ ওয়াই তো ওয়াই বরাবর কোনো বেগ নেই, প্রাথমিক বেগ, তাহলে ভি ওয়াইটা হচ্ছে জিটি। তাহলে ভি ওয়াই, তাহলে এদিকে বেগ তার কত? এদিকে বেগ হলো ভি ওয়াই, তাহলে ভি ওয়াইটা কত? জিটি। তার মানে তার যে লব্ধি বেগ, ওই বিন্দুতে আর যে বেগ হবে, তাহলে ভিটা কত হবে? ভি এট পি, তাহলে কত হবে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস জি স্কয়ার টি স্কয়ার। তাহলে পি বিন্দুতে কণাটার বেগ চলে এলো ইউ স্কয়ার, এই দুটো লব্ধি, কারণ সমকোণে আছে এরা। আমরা কোণটাও বার করতে পারি, বুঝতেই পারছি। যে কোনো একটা কোণকে যদি আমরা থিটা কোণ ধরি, এই কোণটাকে যদি থিটা বা আলফা কোণ ধরি, তাহলে এখান থেকে আমাদের ট্যান আলফা চলে আসছে ভি ওয়াই বাই ইউ। এখান থেকে সে অনুভূমিকের সাথে কত কোণে নত হয়ে গেল এবং তার বেগটা কত দাঁড়ালো, এই দুটো কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করে ফেলতে পারলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের তার বেগের রাশিমালা, এবং সেখান থেকে আমরা কত কোণ করলো সেটাও কিন্তু খুব সহজ উপায়ে নির্ণয় করে ফেলতে পারলাম। এরপর আমরা যেটা করব, প্রক্ষেপ বিন্দুগামী নততলের সাপেক্ষে প্রাসের গতি। ধরো যেখান থেকে অনুভূমিক প্রাস আমরা করলাম, তো তির্যক প্রাসের ক্ষেত্রে যখন প্রক্ষেপ করছি, যদি সেখানে কোনো একটা নততল থাকে, তার ক্ষেত্রে বস্তু যখন নততলে আঘাত করবে, তার অনুভূমিক সীমা, তার মানে পাল্লা যেটা রেঞ্জ, সেটা কত, তার টাইম কত লাগবে, সেগুলো একটু বুঝে নিতে হবে। এগুলো আমাদের বোর্ড এক্সামে না আসলেও জেইই মেইন নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকগুলো পড়াচ্ছি, তো তোমরা ভালো করে দেখো, আর অবশ্যই জানাবে কেমন লাগছে। এই ধরো একটা নততল আছে, নততলের নতিকোণটা ধরলাম আমাদের ফাই। ফাই হচ্ছে নততলের নতিকোণ। তো এবারে একটা প্রজেক্টাইলকে আমরা কি করছি, এখান থেকে ছুটছি, প্রক্ষেপ করছি। এটা প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দুগামী নততল আছে, ধর এটা বললাম এ, এটা বি, এটা সি। এখান থেকে ছুঁড়েছি, জিনিসটা এখানে গিয়ে আঘাত করবে এইভাবে। আর প্রক্ষেপ কোণটা হচ্ছে থিটা, সেই একই রকম ভাবে পুরো কোণটা হচ্ছে থিটা। থিটা কোণে প্রক্ষেপ করা হয়েছে, মানে একটু নিচের দিকে দেখাতে হলো, যাই হোক। তো এখানে আমরা ইউ বেগে প্রক্ষেপ করেছি, তাহলে আমাদের এক্ষেত্রে জি এর যে ব্যাপারটা, অভিকর্ষজ ত্বরণ, যে বস্তুটা যাবে, তো জি তো আমরা জানি নিচের দিকে কাজ করে। তাহলে এই যে তল, যে তলে জিনিসটা ঘুরছে, তাহলে এই বরাবর তলের লম্ব দিক বরাবর জি এর উপাংশ হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে আমরা নিম্নমুখী বলে ত্বরণ বলতে পারি।
সেটা হচ্ছে জি, আমাদের অ্যাঙ্গেলটা যেহেতু ফাই তাহলে এটা হবে হচ্ছে জি সাইন জি কস ফাই। এটা তোমাদের ভেক্টরের উপাংশ বিভাজনে আমি ছবিটা দেখিয়েছিলাম। আর এই দিক বরাবর হচ্ছে জি সাইন ফাই। তাহলে আমাদের এখানে জি হিসেবে কাজ করবে কোনটা? আমরা যখন এটাকে এইভাবে এঁকেছিলাম তখন জিটা ছিল নিচের দিকে, তাহলে এর সাথে লম্ব দিকে যেটা কাজ করছে সেটাই এখানে এফেক্টিভ জি, এটাই হচ্ছে জি এফেক্টিভ। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আছে। এইদিকে ইউ এর উপাংশ কত? ইউ কস থিটা। নততল বরাবর বেগের উপাংশ একটা থাকবে, তার লম্ব দিকে বেগের একটা উপাংশ থাকবে, তো সেটাকে আমি নাম দিলাম ইউ এক্স, এটাকে বললাম ইউ ওয়াই। তাহলে নততল বরাবর বেগের যে উপাংশ ইউ এক্সটা কত হবে? ইউ কস এইটুকুনি অ্যাঙ্গেল হচ্ছে দেখো থিটা মাইনাস ফাই। তাহলে এই উপাংশটা কত হবে? ইউ ওয়াইটা হবে ইউ সাইন থিটা মাইনাস ফাই। তাহলে আমাদের এটাকে যদি একটু মনে মনে ঘোরাতে পারি, তাহলে এসিটাকে যদি অনুভূমিক ভাবি এসি, তাহলে এই যাচ্ছে প্লাসটা দিয়ে এখানে আঘাত করছে। এই বরাবর জিটা কত? জি কস ফাই এসি লম্ব দিকে। এই বরাবর ইউ এর উপাংশ কত? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? তাহলে থিটা মাইনাস ফাই। আমি এই তলটাকে অনুভূমিক ভাবে ভেবে নিয়ে ছবিটা আঁকছি। তাহলে এই দিকে হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস ফাই, আর এই বরাবর হচ্ছে ইউ কস থিটা মাইনাস ফাই। ওকে, ছবিটা ক্লিয়ার? এসি তলের সাপেক্ষে আমরা ছবিটাকে এঁকে নিলাম যেভাবে করা যেতে পারে। তাহলে দেখো এখানে কি এলো? তাহলে কোন একটা বিন্দুর সাপেক্ষে আমরা যদি বিবেচনা করি, কোন একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, এর উপর ধরো কোন একটা বিন্দু আছে টি এক্স ওয়াই, এটাকে যদি আমরা এক্স ওয়াই তল হিসেবে কল্পনা করি, এখানে বিন্দুটা পি আছে। আগের মতন কনসেপ্টটাকেই কাজে লাগাতে চাইছি, এটাকে তির্যক হ্রাসের গতি নামে দিয়েছিলাম আমরা, তো সেটার মতনই ভাবছি বিষয়টাকে। তাই সেক্ষেত্রে আমরা ওয়াই সমান লিখতে পারি ওয়াই সমান তাহলে আসছে আমাদের ইউ সাইন থিটা মাইনাস ফাই মাইনাস হাফ জি কত? জি কস ফাই ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অনুসারে আমরা লিখে ফেললাম। তো এই তলের সাপেক্ষে আমরা ধরেছি ওয়াই, তো যখন প্রজেক্টাইলটা সিতে এসে কোলাইড করবে, সিতে কোলাইড করবে তখন ওয়াইটা 0। যেহেতু সি বিন্দুর সাপেক্ষে ওয়াই সমান 0 এবং এ থেকে সি তে টি এসি ধরে নিলাম ক্যাপিটাল টি, যেটাকে আমরা বলি উড্ডয়ন কাল বা ফ্লাইটিং টাইম, সেটাকে আমরা টি ধরে নিলাম ক্যাপিটাল টি। তাহলে কি লিখতে পাচ্ছি এই সমীকরণ অনুসারে 0 ইকুয়ালস টু ইউ সাইন থিটা মাইনাস ফাই ইউটি হবে এখানে একটা, তাহলে ইউটি মাইনাস হাফ জি cos phi t স্কয়ার। এখান থেকে আমরা t এর মানটা পেয়ে যাচ্ছি, t পেয়ে গেলাম 2u sin theta minus phi by g cos phi। এটাই হচ্ছে
এক্ষেত্রে উড্ডয়নকাল যখন ওটা সি তে পৌঁছবে, এ থেকে সি তে পৌঁছবে, তাহলে কত টাইম লাগবে এটা? তাহলে সেই সময় তার অনুভূমিক সরণ ঘটেছে এক্স অক্ষ যদি রেখে যদি আমরা অনুভূমিক দিকে সরণ হতে এবি, তাহলে এবি সমান এ থেকে সি তে পৌঁছানো মানে এ থেকে বি তে যাওয়া অনুভূমিক দিকে, তাহলে এবি সমান কত? এবি বরাবর বেগ কত? ইউ cos ফাই, ইউ cos থিটা, আর এটা থিটা ইনটু টি। তাহলে এবি কত চলে এলো? এবি চলে এলো ইউ cos থিটা ইনটু এটা মানে 2 ইউ স্কয়ার sin থিটা মাইনাস ফাই cos থিটা ইউটি ইউ cos থিটা দিয়ে গুণ করছি বাই জি sin জি cos ফাই। তাহলে এটা হচ্ছে অনুভূমিক সরণ। এটা কি বেরোলো? অনুভূমিক দিকে কতটা সরণ হবে যখন প্রজেক্টাইলটা এ থেকে সি তে পৌঁছবে, এটা বেরোলো অনুভূমিক সরণ। horizontal displacement towards the direction AB কত বেরিয়ে গেল? অনুভূমিক সরণের মানটা AB সমান 2u স্কয়ার sin থিটা মাইনাস ফাই cos থিটা বাই g cos ফাই। তাহলে নততল বরাবর সরণ কত? নততল বরাবর সরণ হচ্ছে AC, এটাকে আমরা C বিন্দু হিসেবে ধরছি, এইটা অ্যাকচুয়ালি B বিন্দু। আমাদের ছবি অনুসারে আমরা AB টা বার করেছি আর AC টা বার করতে চাইছি। AC কত তাহলে হবে? তো দেখো ঠিক করে লিখে নেবে তোমরা, দেখে নাও, মুছে দেবো। আমরা কি লিখতে পারছি এখন? ত্রিভুজ থেকে যদি লিখি AB বাই AC সমান আসছে, দেখো AB বাই AC মানে cos ফাই। তাহলে AC কত? নততল বরাবর সরণ কত? নততল বরাবর সরণ AB সমান AC সমান AB বাই cos ফাই। তার মানে ওটাকে cos ফাই দিয়ে ভাগ করতে হবে, তাহলে AC টা চলে এলো 2u স্কয়ার sin থিটা মাইনাস ফাই ইনটু cos থিটা বাই g cos স্কয়ার ফাই। নিচে একটা cos ফাই আগে ছিল, আবার cos ফাই দিয়ে ভাগ হচ্ছে, তাহলে হলো এটাই হচ্ছে আমাদের নততল বরাবর যে সরণ তার রাশিমালা। তাহলে টাইম পিরিয়ড পেলাম কত? 2u sin থিটা মাইনাস ফাই বাই g cos ফাই। এটা হলো টাইম পিরিয়ড বা উড্ডয়নকাল, কত সময় ধরে প্রজেক্টাইলটা হাওয়াতে থাকবে বা বায়ুতে থাকবে। আর কি পেলাম? আর পেলাম অনুভূমিক সরণ কত এবং নততল বরাবর সরণ কত। ঠিক আছে, এরপর আমরা একটা প্রবলেম করব। ছবিটা এঁকে নিয়েছি। প্রবলেমটা হলো একটা h উচ্চতা বিশিষ্ট স্থান থেকে একটি প্রজেক্টাইলকে অনুভূমিকের সাথে থিটা কোণে ছোড়া হলো। প্রশ্ন হলো এই সি বিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে এবং এই দূরত্বটা সে কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে, এটা ডি। ডি এর মানটা কত হবে এটাও আমাদের বার করতে হবে। তো এটাকে আমরা একমাত্রিক গতিতে তোমাদের এই ধরনের সমস্যা আমি করিয়েছি, সেক্ষেত্রে বস্তুটাকে ছুটেছিলাম সোজা। তাহলে এখানে যদি আমরা ভাবি, তাহলে দেখো ইউ এর এই বরাবর উপাংশ ইউ cos থিটা আর অপর দিক উপাংশ হচ্ছে ইউ sin থিটা। ইউ এর দুটো উপাংশ, অনুভূমিক উপাংশ cos, উল্লম্ব উপাংশ sin। তাহলে আমরা উল্লম্ব গতির ক্ষেত্রে শিখেছিলাম, সুতরাং উল্লম্ব গতির
ধারণা থেকে লেখা যায় কি লিখতে পারি ফ্রম দ্য কনসেপ্ট অফ ভার্টিক্যাল মোশন এখানে a থেকে c তে এসছে মানে তার সরণ ঘটেছে h এইটা মাইনাস h আছে কেন মাইনাস h কারণ এটাকে যদি মূল বিন্দু ধরি তার সরণটা নিচের দিকে ঘটেছে ওকে কি লেখা যায় মাইনাস h ইকুয়ালস টু প্রাথমিক বেগ কত উল্লম্ব দিকে u sin থিটা ইনটু t ac a থেকে c তে আসতে টাইম লাগছে tac মাইনাস হাফ g tac স্কয়ার তো এই সমীকরণ থেকে আমরা সমাধান করলে tac টা পেয়ে যাব দ্বিঘাত সমীকরণ এসেছে আমাদের অঙ্কের ক্ষেত্রে তো মান দেওয়া থাকবে সাপোজ আমি একটা নিউমেরিক্যাল করব করে দেখব আর কি লিখতে পারি আর অনুভূমিক সরণের ক্ষেত্রে অনুভূমিক সরণ কতখানি হয়েছে অনুভূমিক দিকে সরেছে কত তাহলে এখানে u cos θ টা কনস্ট্যান্ট u cos θ এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট তাহলে অনুভূমিক সরণের সাপেক্ষে কি লিখতে পারি অনুভূমিক সরণের ক্ষেত্রে কি লিখতে পারি অনুভূমিক গতির ক্ষেত্রে u cos θ কনস্ট্যান্ট মানে সমবেগে যাচ্ছে অনুভূমিক দিকে আর উপরে মন্দনে উঠে ত্বরণে নেমে আসছে তো অনুভূমিক সরণের ক্ষেত্রে আমরা তাহলে লিখতে পাচ্ছি BC a থেকে c তে আসছে মানে তার সরণ ঘটেছে অনুভূমিক দিকে d u cos θ into tac তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা চাইলেই প্রথম সমীকরণ থেকে সময়টা বার করে নিয়ে দ্বিতীয় সমীকরণে বসালে আমরা পেয়ে যাব কত আমাদের তার অনুভূমিক সরণ কত যদি অনুভূমিক সরণ দেওয়া থাকে এই দূরত্বটা দেওয়া আছে টাওয়ারের উচ্চতা বা স্থানটা কত উপর থেকে ছড়া হয়েছিল সেটাও আমরা বার করতে পারি তো আমরা একটা প্রবলেম হিসাবেই করি given h equals to 100 meter u equals to 5 meter per second g equals to 10 meter per second square এগুলো দেওয়া আছে we have to calculate value of tac and the horizontal displacement from the point of projection আমাদের ক্যালকুলেট করতে হবে তার horizontal displacementটা কত প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক সরণ কত সময় সে ভূমি স্পর্শ করবে এবং কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে ওকে তাহলে এই ডেটাগুলো থেকে আমরা যদি ক্যালকুলেট করে দেখি কত কি আসছে তাহলে ফ্রম ফার্স্ট ইকুয়েশন আমরা লিখতে পাচ্ছি 100 minus 100 equals to u আর হ্যাঁ থিটাটা দেওয়া দরকার থিটাটা সাপোজ দেওয়া আছে আমাদের ধরো আমাদের 30 ডিগ্রি থিটার ভ্যালুটা দেওয়া আছে তাহলে u কত 5 আচ্ছা sin 30 tac minus half g tac স্কয়ার তাহলে আমাদের ইকুয়েশনটা কি চলে এলো 5t স্কয়ার এটা 5t স্কয়ার 5tac স্কয়ার minus sin 30 half that is 2.5 tac minus 100 equals to 0 তাহলে এখান থেকে আমরা tac টা যদি ক্যালকুলেট করি then tac চলে আসছে 2.5 প্লাস মাইনাস প্লাসটাই নিতে হবে মাইনাস নিলে দেখতে হবে ছোট হয়ে যাবে 2.5 স্কয়ার প্লাস 4 into 5 into 100 by 2 into 5 এখান থেকে আমরা টিটা ক্যালকুলেট করব দেখতেই পাচ্ছি রুটের ভেতরটা অনেক বড় তাহলে এটাকে প্লাস নিয়ে কাজ করতে হবে কারণ নেগেটিভ টাইপের কোনো কনসেপ্ট হয় না তোমরা দেখে নাও ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে ফেলি দি উত্তরটা কত আসছে আমরা সেটা বের করে নেব একবারে তাহলে 2.5 প্লাস রুট আন্ডার 2.5 স্কয়ার প্লাস এটা কত আসছে 500 2000 ডিভাইডেড বাই 10 টাইমটা আসছে 4.72 তোমরা একটু দেখে নেবে 4. TAC টা চলে এলো
টিএসি চলে এলো 4.729 সেকেন্ড, মানে 4.73 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে টাইমটা কত সময় পর ভূমি স্পর্শ করছে। আর এখান থেকে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট d টা যদি ক্যালকুলেট করি, d কত আমাদের সূত্র u cos θ, তাহলে u কত ছিল 5 cos 30 ইনটু TAC, তাহলে মানটা কত আসছে TAC 4.73 ইনটু u হলো 5 ইনটু cos 30 ডিগ্রি, আমাদের ভ্যালুটা চলে এলো 20.48 20.48 মিটার। তাহলে তার সরণ ঘটছে 20.48 মিটার, টাইম লাগছে, দুটো উত্তর আমি বক্স করে দিলাম, তাহলে উত্তর দুটো পেয়ে গেছে। তাহলে এরকম ধরনের প্রবলেম কিন্তু আমাদের আসে, তো আমাদের ভালো করে শিখে রাখতে হবে এটা, ঠিক আছে? তো প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বেসিক একটা প্রবলেম আমি দেখিয়ে দিলাম। নেক্সট একটা প্রবলেমটা বুঝে নি। তো এ বিন্দুতে ধরো একজন ধনুকবিদ বসে আছে, ধনুক নিয়ে বসে আছে, তীর ধনুক বা বন্দুকধারী বসে আছে। তো প্রশ্নটা হলো বন্দুকধারী হোক যাই হোক না কেন, যাই কোনো সমস্যা নেই। তো এ থেকে এ একটা বস্তুকে প্রক্ষেপ করবে, ঠিক একই সময় বি থেকে দ্বিতীয় জন একটা বস্তুকে ছেড়ে দেবে। তাহলে এটা এখান থেকে ছোড়া হবে আর এটা এখান থেকে ছাড়া হবে। তাহলে দুটো বস্তু এসে সংঘাত করবে। কোথায় সংঘাত করছে? মোটামুটি ভাবে এরা একটা জায়গায় সংঘাত করে দুটো। তার মানে এ থেকে বস্তুটা যখন ডি তে পৌঁছবে সেই সময় ডি থেকে বস্তুটা সি ডি তে পৌঁছবে একই সময়। তাহলে এ থেকে একটা বস্তুকে প্রক্ষেপ করা হয়েছে থিটা কোণে, ইউ বেগে। প্রশ্ন হলো প্রক্ষেপ কোণটা কত হলে এটা সম্ভব? প্রক্ষেপ কোণটা কত হলে এই দূরত্বটা x, এটা y, তো থিটা কোণে ছুড়লে এ যখন এখানে পৌঁছলো, বি থেকে যে বস্তুটা নেমে আসছে অবাধে পতনশীল বস্তু, তার প্রাথমিক বেগ 0, এখান থেকে যে বস্তুটাকে আমরা ছেড়েছি সেটা এদিকে নেমে এসছে। তাহলে যখন এ থেকে ডি তে পৌঁছেছে ঠিক সেই মুহূর্তে উপর থেকে যে বস্তুটা নেমে আসছে সে কিন্তু বি থেকে ডি তে নেমে আসছে। তো আমাদের যেটা প্রশ্ন হলো কত সময় সেটা ঘটবে এবং অ্যাঙ্গেলটা কত, টাইমটা আমরা বার করতেই পারি, এবং প্রধানত কত কোণে আমাদের ছুঁড়লে এই বিষয়টা হবে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? তাহলে উদ্দেশ্যটা বোঝা গেছে। তাহলে আমার উদ্দেশ্যটা কি? প্রক্ষেপ কোণ কত হলে দুটো একই সময় দুটো ছাড়া বস্তু, তাহলে একটা আসছে এখান থেকে একটা ওর থেকে নেমে আসছে, দুটো একসাথে সংঘাত করবে ডি বিন্দুতে। তো যে সময় এ থেকে প্রক্ষিপ্ত বস্তু ডি তে পৌঁছায় একই সময় বি থেকে বস্তুটি যদি ডি তে পৌঁছাতে পারে তবে বস্তু দুটির মধ্যে সংঘাত ঘটবে। ওকে, এটা তো বুঝতেই পারছি। তাহলে ধরলাম সেই নির্দিষ্ট সময়টা, নির্ণয় সময়টা সময় লাগছে এখানে টি। দুটো একে প্রক্ষেপ করার পর আর একে ছেড়ে দেওয়ার পর টি সময় পর তাদের মধ্যে কলিশন ঘটছে। তাহলে টি সময় গেছে x, তাহলে x কত হবে আমাদের? এদিকে তার এই সরণটা কে ধরলাম y ড্যাশ। তাহলে একে কতটা উঠতে হবে? d থেকে c, একে নামতে হবে b থেকে d।
দুটোর যোগফল হচ্ছে y, তাহলে y ড্যাশ ইকুয়াল টু আসছে u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, আর x আসছে u cos থিটা t। এটা হচ্ছে কার সাপেক্ষে? a এর সাপেক্ষে লেখা হবে। আর b এর সাপেক্ষে b কতটা নেমেছে এটাকে বললাম y ডবল ড্যাশ। y ডবল ড্যাশ তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কত হয়? হাফ gt স্কয়ার, এটা লিখলাম b এর সাপেক্ষে। এবার y ইকুয়ালস টু ছবি অনুসারে y ড্যাশ প্লাস y ডবল ড্যাশ, মানে a যতটা উঠবে উল্লম্ব দিকে যতটা উঠবে আর এই যতটা নামবে, দুটো যদি যোগফল y হয় তবেই ধাক্কা লাগবে, নাহলে তো ক্রস করে বেরিয়ে চলে যাবে। দেখা গেলে পৌঁছতে নামতেই পারলো না, এইখান দিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে তাদের মধ্যে সংঘাত কখনোই ঘটবে না। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে ওয়াইটা চলে আসছে, দেখো দুটো যোগ করলে হাফ জিটি স্কয়ার মাইনাস হাফ জিটি স্কয়ার, দ্যাট ইজ ইউ sin থিটা, আর x পেয়েছি কত? ইউ cos থিটা। তাহলে tan থিটা আসছে y বাই x, তার মানে tan থিটা y বাই x, মানে এইটাকে এমন ভাবে ছুটতে হবে ঠিক আমার আলটিমেটলি এটা চলে আসছে এই বরাবর। তাহলে এই যখন ছুটবে কাকে টার্গেট করে ছুটবে? বি কে টার্গেট করে ছুটবে। এই যদি বি কে টার্গেট করে ছুটে তাহলে কিন্তু বি তে এসে পজিশন হবে, কারণ tan থিটা সমান আসছে কত? y বাই x। তাহলে অ্যাঙ্গেলটা এমন হবে, এটা y ডবল ড্যাশ ছিল, তার মানে বি কে টার্গেট করে ছুটলো কিন্তু জি এর জন্য সে সোজা কখনো যাবে না, সে বি কে গিয়ে এখানে ধাক্কা লেগে যাবে, কারণ তখন বি তে পৌঁছে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে ফান্ডা। এখান থেকে আমরা থিটাটা পেয়ে গেলে টাইমটা বার করতেই পারবো, কোনো সমস্যা নেই, কারণ x y গুলো গিভেন। তাহলে এটা আমাদের একটা খুব ভালো প্রবলেম ছিল, তো যেটা আমরা করলাম। তো এই মোটামুটি প্রজেক্টাইল মোশনের ধারণা। তো দুটো ভিডিও ক্লাস কমপ্লিট হয়ে গেল, থিওরি পোরশন আমি শেষ করে দিলাম। তো তোমাদের কিছু প্রবলেম নিয়ে থার্ড ভিডিও ক্লাস আমি করব। তো তোমরা দুটো ভিডিও ভালো করে দেখে বিষয়গুলো বুঝে নাও, আর অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের বিষয়গুলো, কতটা বুঝতে পারছো সেটাও জানাবে প্রত্যেকে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, যাতে অনেকে দেখে বিষয়টা শিখে নিতে পারে, ঠিক আছে? তার জন্যই করা এই পরিস্থিতিতে। তো যাই হোক, আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং বিষয়গুলো খুব ভালো করে শিখে নাও। আর আজকের ক্লাসে যেগুলো শেখালাম এগুলো কিন্তু বোর্ড এক্সামের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের নিট বা জেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই জোর দিয়ে ভালো করে বুঝে নিতে হবে এবং ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে নেবে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরের দিনের ক্লাসে সেই অংশটা পুনরায় আলোচনা করে দেবো সংক্ষেপে, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের ক্লাস এখানে শেষ করে দিই।